স্কুল জীবনের ভালোবাসার গল্প পাঠিয়েছেন পঞ্চগড় থেকে মিমজান নামের একজন। আমার নাম মিমজান, আমার বাড়ি পঞ্চগড়। আমি পঞ্চগড় 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম। আমার জীবনের গল্পটা শুরু হয় খুব ছোটবেলায়। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই স্কুলে আমি একটা মেয়েকে দেখি, তার নাম ছিল রীথি। প্রথম দেখাতেই মনে হয়েছিল যেন কোনো পরীকে দেখছি। কেন জানি না, ওকে দেখার পর থেকেই ওর প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হয়ে যায়। তারপর দেখতে দেখতে অনেক দিন চলে যায়। অনেক সাহস করে একদিন আমি তাকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। আমার কথা শেষ হতেই রীথি আমাকে একটা থাপ্পড় মেরে বলল, তোমার মতো ছেলের সঙ্গে আমি কখনোই প্রেম করব না। ওর কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি ওকে ভুলতে পারিনি, বরং ওর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়লাম। এরপর আরো অনেকবার আমি আমার মনের কথা বলেছি, প্রতিবারই একই উত্তর পেয়েছি, তোমার মতো ছেলের সাথে আমি প্রেম করব না। এই ঘটনাগুলো দেখেই আমাদের ক্লাসের 2 জন মেয়ে আমাকে অপছন্দ করতে শুরু করে। তখনও আমি বুঝতে পারিনি তারা আমার জীবনে এত বড় একটা সমস্যা তৈরি করবে। একদিন টিফিনের সময় আমি পানি খেতে ক্লাসের বাইরে বের হয়েছিলাম। হঠাৎ দেখি সেই 2 মেয়ে দাঁড়িয়ে কথা বলছে। আমি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের কথা শুনে ফেলি। তারা বলছিল, মিমজানের জন্যই কেউ রীথির সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, এমনকি রীথির অনেক বন্ধু তাকে ছেড়ে দিয়েছে। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি নিজেকে অপরাধী মনে করতে শুরু করলাম। মনে হলো, আমার জন্য যখন রীথির জীবনে এত সমস্যা, তাহলে আমার আর ওর সামনে যাওয়া উচিত নয়। সেদিনের পর থেকে আমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম। দূরে থেকে ওর দিকে তাকাতাম না। কিছুদিনের মধ্যেই দেখলাম রীথির আরো অনেক বন্ধু হয়ে গেছে। এটা দেখে আমার মন খারাপ লাগেনি, বরং মনে মনে শান্তি পেয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করেছিলাম আমার দূরে সরে যাওয়ার কারণে হয়তো ওর জীবনটা আরো স্বাভাবিক হয়ে উঠেছে। এরপর দেখতে দেখতে আরো 2 বছর কেটে গেল। এবার অদ্ভুত একটা ঘটনা ঘটলো। যে মেয়েটা একসময় আমার সঙ্গে কথা বলতে চাইতো না, সেই রীথি এখন মাঝে মধ্যে আমার সঙ্গে কথা বলতে আসে। কিন্তু আমি ইচ্ছা করে ওর সঙ্গে খারাপ ব্যবহার করতাম, কারণ আমি জানতাম আবার যদি আগের মতো ওর কাছে চলে যাই, তাহলে হয়তো আবার ওর জীবনটা এলোমেলো হয়ে যাবে। একদিন ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। রাগের মাথায় আমি রীতির হাত এত জোরে ধরে ফেলেছিলাম যে আমার হাতের দাগ ওর হাতে বসে গিয়েছিল। সেদিন ওর হাতে যতটা ব্যথা লেগেছিল, তার চেয়ে অনেক বেশি ব্যথা পেয়েছিল আমার নিজের মন। এর কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটে। একদিন আমার বাবা মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। আমি আর আমার কলেজের বন্ধু মিলে পাশেই দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছিলাম। ঠিক তখনই রীথি আর ওর বান্ধবী তোমা সেখানে আসে। হঠাৎ কোনো কারণ ছাড়াই তারা দুজন আমাকে থাপ্পড় মারে। রীথি আমাকে হালকা করে থাপ্পড় মেরেছিল, কিন্তু তোমা এত জোরে থাপ্পড় মেরেছিল যে আমার চোখে পানি চলে এসেছিল। আমি আজও জানি না সেদিন আমার অপরাধটা কি ছিল। এরপর শুরু হলো আমার জীবনের সবচাইতে কঠিন সময়। আমার এক বন্ধু, যে নিজেও রীথিকে পছন্দ করত, সে আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াতে শুরু করলো। এমন কিছু অভিযোগ যেগুলো মুখে আনাও লজ্জার। 1 বার নয়, 2 বার নয়, বারবার একই অভিযোগ করা হলো। শেষ পর্যন্ত স্কুল থেকে আমার বাবা মাকে ডেকে পাঠানো হয়। আমার বাবা মা সাধারণত কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, কিন্তু সেদিন তারা খুব কষ্ট পেয়েছিলেন। আমিও মায়ের পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, মা, আমি এসব কথা বলিনি, তুমি আমাকে বিশ্বাস করো। সবকিছু শোনার পর আমার মা নিজেও কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, বাবা, তুই আর ওই স্কুলে যাস না। কিন্তু আমি মাকে বলেছিলাম, আর মাত্র 1.5 বছর আছে, আমি কোনোভাবেই শেষ করে ফেলবো। এরপর প্রায় 5 মাস কেটে গেল। স্কুলের প্রথম দিনেই আমি রীথিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওকে দেখতে পেলাম না। পরে ওর এক বান্ধবীর কাছে জানতে পারলাম রীথি পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে। খবরটা শুনে মনে হলো যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। পরের দিন সকালে আয়নার নিজের মুখটা চিনতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম রীথির সঙ্গে একবার কথা বলার, কিন্তু কোনোভাবেই ওর সাথে দেখা হয়নি। এরপর দেখতে দেখতে আরো 2টা বছর কেটে গেল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। এই 2 বছরে একটা দিনও যায়নি যেদিন আমি রীথিকে মনে করিনি। একদিন রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ দেখি রীথির 2 বান্ধবী গল্প করতে করতে যাচ্ছে। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, রীথির সঙ্গে কথা বলিস? ওরা বলল, আমাদের সঙ্গে না বলে ওর সঙ্গে তুই কথা বল। আমি জিজ্ঞেস করলাম, ও কোথায়? ওরা বলল, বাড়িতে আছে, চল নিয়ে যাই। আমি তাদের সঙ্গে রীথিদের বাড়িতে গেলাম। কিছুক্ষণ পর রীথি বাইরে এলো। 2 বছর পর ওকে প্রথমবার দেখলাম। মনে হলো এতদিনের সব কষ্ট এক মুহূর্তেই হারিয়ে গেছে। রীথি আমাকে দেখে বলল, কেন এসেছ? আমি বললাম, তোমার সঙ্গে একটু কথা বলতে। ও বলল, কি কথা? আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি এখনো আমাকে ঘৃণা করো?
রিথি শান্ত গলায় বলল, হ্যাঁ করি। আমি আর কোনো কথা না বাড়িয়ে শুধু বললাম, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমার কথা শুনে রিথি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য 7 বছর অপেক্ষা করতে হবে। আমি এক মুহূর্ত দেরি না করে বলেছিলাম, 7 বছর কেন, তোমার জন্য 7 জন্ম অপেক্ষা করতে পারবো। এরপর পড়াশোনার জন্য আমি ঢাকায় চলে যাই। সময় থেমে থাকেনি, দেখতে দেখতে সত্যি 7 বছর কেটে গেল। আমি আবার পঞ্চগড়ে ফিরে এলাম। এবার আমি বাবার ব্যবসা দেখাশোনা করতে শুরু করি। একদিন হঠাৎ আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি ফোন ধরে বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। সে বলল, কি খবর মিমজান? আমি বললাম, আপনি কে? সে হেসে বলল, আমি অল্পিতা, রিথির বান্ধবী। আমি বললাম, ও বলো রিথির কি খবর? অল্পিতা বলল, তুই কি এখনো রিথিকে ভুলতে পারিসনি? আমি কোনো লুকোচুরি না করে বললাম, না, আজও ভুলতে পারিনি। তখন অল্পিতা বলল, তাহলে আজ রাতে রেড ক্যাফেতে চলে আয়, রাত 9টায় রিথি তোর সঙ্গে দেখা করবে। আমি আর কোনো প্রশ্ন করিনি, শুধু বললাম, ঠিক আছে, আমি আসবো। সেদিন উত্তেজনায় ঠিক সময়ের 1 ঘন্টা আগে রাত 8টার মধ্যে আমি রেড ক্যাফেতে পৌঁছে গেলাম। আমি চাইনি আমার জন্য রিথির 1 মুহূর্ত অপেক্ষা করতে হোক। প্রায় 8:30টার দিকে রিথি এসে পৌঁছালো। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিলাম, কিন্তু তখনও একটা বিষয় আমার চোখে পড়েনি। রিথির হাত ধরে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটা রিথিকে জিজ্ঞেস করলো, মা, এই লোকটাকে? মা শব্দটা শুনে মনে হলো আমার চারপাশের সবকিছু থেমে গেছে। আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। রীতি হেসে বাচ্চাটাকে বলল, এটা আমার একজন পুরনো বন্ধু, যাও মোবাইলে গেম খেলো। আমি শুধু চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। 2 মিনিট ধরে কোনো কথাই বলতে পারছিলাম না। রীতি বলল, এভাবে তাকিয়ে আসো কেন? আমি কষ্ট লুকিয়ে বললাম, কিছু না। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, তোমার বিয়ে হয়েছে? আর তোমার এটা সন্তান নাকি? রীতি শান্তভাবে বলল, হ্যাঁ। আর তোমার বিয়ে হয়েছে? আমি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, একজন আমাকে একদিন বলেছিল তার জন্য 7 বছর অপেক্ষা করতে। আমি এখনো অপেক্ষা করেই আছি।